1947 बिसिव आगस्टनि जिबा सालमारिव भारत हाखतर योग समूह मानमानि भारत हाखतरनो योग समूह रना थांतानि गोबांमा बररकनि लांमा चखा गोबांमा बररक जवाब अख्लायना नांखा थैगतार थैनै रकनो मुइतो ख्लायै भारत हाखतरनो योग समूह रना बागै जवाब ख्लायनै रकनो बिसि बुरुम बुरुम आगस्टनि जिब्रै सालमारिव मुइतो ख्लायजागो मुइतो ख्लायमं पान्दा ख्लायमंनि बिसिंतै ताक्लाय 2025 बिसिवब मुइतो ख्लायलायखा कासिनायथातक पान्दा ख्लायमंनि बिसिंतै बुबाग्राखर आगोलनि एमबिबि कलेज नि रवीन्द्र हल अशाल मुइतो ख्लायमा पान्दाव नारवाय अक्रांगै फैमानजाक फैका हास्तानि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा तंग मंत्री किशोर बर्मन मंत्री सुशांत चौधरी एमबिबि यूनिवर्सिटी वाइस चैंसलर डॉक्टर देबाशिष देव खबै कुबुनि आतंग जातिकथार मुसलमानी बिसिंतै पान्दानो जेंसावै रैखा हास्तानि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा ঢাকায় সেখানে সারা ভারত মুসলিম লীগের যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে কিন্তু মুসলিমদের যে রাজনৈতিক যে আশা আকাঙ্ক্ষা যে আমরা সেপারেট পাকিস্তান আমরা চাই তখনই কিন্তু সেটা শুরু হয়েছিল। আমি যেটা বললাম এর বীজ কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়েছিল, 1947 বা 46 সালের ঘটনা না, এটা অনেক আগের থেকে হচ্ছিল। এবং 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ কি করলো, উনি একটি পৃথক জাতি হিসাবে এবং পৃথক একটা দেশ হিসাবে উনি চাইলেন যে সেটা করতে হবে এবং মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে। উনি সেটাও বললেন যে হিন্দুদের সাথে মুসলিমদের কোনো রকম মিল নেই, এরকম একটা তথ্য নিয়ে উনি সামনে আসলেন। এদিকে 1939 সালে যখন বিশ্বযুদ্ধ শুরু হয় কংগ্রেসও সেটাকে সমর্থন দিয়েছিল, ভেবেছিল যেহেতু বলেছে যে বিশ্বযুদ্ধের পরে ওরা ভারত ছাড়বে, তো সেই ইতিহাস আমরা সবাই জানি। এবং 1947 সালে রামগড় কংগ্রেসে যেখানে বার্ষিক অধিবেশন হয় সেখান থেকে কংগ্রেস সম্পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের আহ্বান ওনারা করেন। কিন্তু সেইগুলো আমরা দেখেছি এদিক দিয়ে কি হলো যে মুসলিম লীগ সেই লাহোর অধিবেশনে ওনারাও বললেন যে আমাদের পৃথক রাষ্ট্র আমাদের করতে হবে। 1942 সালের আগস্টে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, সেটা আমরা সবাই জানি, ভারত ছাড়া প্রস্তাব গ্রহণ করবে। এরপর কিন্তু অনেকগুলো দাঙ্গা হয়। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে গ্রেট যে ক্যালকাটা কিলিং এবং পরবর্তী সময়ে যে নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল, আমার কিছুদিন আগেও আমি একটা জায়গায় পড়ছিলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বারবার বলছিলেন উনি কিন্তু চাননি যে ভারত দেশভাগ হোক, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখলেন যে একটা চক্রান্ত চলছিল তৎকালীন সময়ে, যে পাঞ্জাব প্রভিন্স এবং যে বাংলা প্রভিন্স, সেখানে ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সেই যে দুটো জায়গা নিয়ে ইস্ট বেঙ্গলি এবং ওয়েস্ট বেঙ্গলি এদেরকে নিয়ে যে প্রভিন্স, সেটা একসাথে ওরা করার চেষ্টা করছিল যে এটা আলাদাই একটা রাষ্ট্রের মতো থাকবে। সেটা পরবর্তী সময়ে যেহেতু দুটো যদি একসাথে করা যায় তাহলে হয়তোবা মুসলিমদের সংখ্যা বেশি থাকে। উনি প্রথমে রাজি ছিলেন না, কিন্তু এই দাঙ্গার পরে উনি বললেন যে কোনো অবস্থায় আমরা এই একসাথে প্রভিন্স যে একটা চক্রান্ত চলছিল, পরবর্তী সময় সেটা পাকিস্তানে চলে যেত, তাতে করে আজকে যে ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু আজকে পাকিস্তানে চলে যেত। উনি বললেন যে ভারত যদি ভাগ হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। সেই জায়গায় আজকে ওয়েস্ট বেঙ্গল আজকে হিন্দু যারা আছেন হিন্দু বাঙালিদের জন্য একটা স্থান হয়ে গেছে। আজকাল আমরা দেখছি যে ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমরা অনেক কথা আমরা শুনি, কি অবস্থা হচ্ছে সেখানে, মিনি পাকিস্তানের মতো অবস্থা হয়ে গেছে। সেই জায়গায় আজকে একটা আস্থার যে বিষয়, উনি কেন বললেন সেই কথাটা আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি যে কাশ্মীরের যে ঘটনা, সেখানে যারা হিন্দু পণ্ডিতরা ছিল, হিন্দু পণ্ডিতরা সেখানে ভারতবর্ষে থাকা সত্ত্বেও কিভাবে টেররিস্ট নামধারী কিছু লোক যে আমাদের পাকিস্তান যে পুষ্ট যারা টেররিস্ট তারা সেখানে, এবং ওখানকার যারা কঠোরপন্থী মুসলিম তারা আমাদের হিন্দু পণ্ডিতদের সেখান থেকে তাড়িয়ে দেবে। তো আজকে যদি একসাথে যদি হিন্দু বাঙালিরা থাকতো বাংলার সাথে, তাহলে হিন্দু বাঙালিদের কি অবস্থা হতো আজকে আমরা সেটা কিন্তু বুঝতে পারছি। অর্থাৎ তৎকালীন সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি
যে ওনার যে চিন্তাধারা তার কারণে কিন্তু আজকে একটা স্থান হলো। তারপরে ওই বিভীষিকা আমরা দেখতে পেলাম, সেখান থেকে আজকে কোথায় যাবে ওনা, এখান থেকে যে ইস্ট পাকিস্তান থেকে এবং ওয়েস্ট পাকিস্তান থেকে শরণার্থীরা দলে দলে এখানে আসলো, কোথায় একটা অজানা দেশে আসছে, কোথায় যাবে, কোথায় থাকবে ছেলে মেয়েদের, মানে হাজার বছর ধরে যাদের বিজে পার্টি সেখানে ছিল সেগুলো ছেড়ে তারা চলে এসছে। এবং আমি বলবো যে ভারতবর্ষ থেকেও মুসলিমরা সেখানে গেছে, কিন্তু সেটা ভাববার বিষয়। আজকে যে পরিমাণ হিন্দু আজকে পাকিস্তানে আছে বা বাংলাদেশে আছে, সেখানে কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম, যদিও সেটা কথা ছিল যে হিন্দুদের নিরাপত্তা সেখানে দেওয়া হবে এবং যেটা এখন বর্তমানে বাংলাদেশ ইস্ট পাকিস্তান সেখানে নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু পার্সেন্টেজ যদি আমরা হিন্দু বাঙালিদের এখন দেখি, সেই পার্সেন্টেজ একদম বিরাট ধস এখানে পড়েছে। কিন্তু আমরা আমাদের দেশ যেভাবে কথা রেখেছিল যে মুসলিমদের এখানে থাকার সুবিধা থাকবে এবং মুসলিমদের পার্সেন্টেজ ভারতবর্ষে কিন্তু সেই তুলনায় অনেক অনেক বেশি, তো সেটা একটা দিক। কিন্তু এই অবস্থার মধ্যে আমাদের চিন্তা করতে হবে যে আগামী দিন আর কত বিভাজন হবে। পাকিস্তান থেকেও বলা হয়েছে যে ভারতবর্ষের যে মুসলিম জনসংখ্যা পাকিস্তানের জনসংখ্যার থেকেও ভারতবর্ষে বেশি। তো এই জিনিসগুলো যদি আমরা না জানি, তো আমরা নিজেদের মধ্যে কেন আর বিভাজন করব, এবং বিভাজনের কারণে আমাদের কি সমস্যা হয় একটু ভাবুন। যে আমাদের যারা মায়েরা বোনেরা তাদেরকে কিভাবে তারা ধর্ষণ করেছে, তাদেরকে নিপীড়ন করেছে, তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে, সব কাহিনী একটু আগে বললো। যার হয়েছে তারা যখন, যারা এখন তো ওরা নেই, কিন্তু তাদের যে উত্তরাধিকারী তারার মধ্যে হয়তো বা সেই ফিলিংসটা থাকে না, কিন্তু এগুলো স্মরণ করার দিন। ছোট ছোট ছেলে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গেছে, ছোট যারা মানে যুবক এবং যারা বহু লোককে, যারা পূর্ণাঙ্গ ব্যক্তি, যারা অ্যাডাল্ট পিপল, তাদেরকেও খুন করা হয়েছে। যে ট্রেন এসছে অমৃতসরে লাহোর থেকে, সেখানে ট্রেন তো এলো কিন্তু খুনে ভরা সমস্ত ডেড বডিজ সেখানে আসলো। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের এই দেশের জন্য, দেশের যে অখণ্ডতা রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজটা করেছেন, যে আমাদের মধ্যে যদি আগামী দিন আমরা যদি ইউনাইটেড না থাকি, তো আর এই দেশ যদি আবার ভাগ হয়, তাহলে আস্তে আস্তে করে আমাদের কি দুর্দশা হবে, সেটাকে স্মরণ করার জন্য আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ব বোধ আমরা সবসময় থাকে। শুধুমাত্র কারণ কি ছিল এই বিভাজনের পেছনে? কারণ আমরা সবাই ইতিহাসের পাতায় পড়েছি, এই বিভাজনের পেছনে মূল কারণ ছিল যারা চক্রান্তকারী ইংরেজ, তাদের ফুট ডালো और রাজ করো এই নীতি, এবং এই নীতির সমর্থনে 1906 সালে মুসলিম লীগকে মান্যতা দেওয়া এবং এই মুসলিম লীগকে কংগ্রেসের সমর্থন করা, এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কংগ্রেসের মুসলিম তুষ্টিকরণ নীতি, এবং তৃতীয় কারণ হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ এবং জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রী হওয়ার তীব্র লিপ্সা। শুধুমাত্র এই কয়েকজনের কারসাজিতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসীর জীবনে এক অন্ধকার দিন ঘনিয়ে এসেছিল, যার শিকার আমরা এখানে যারা আছি। অনেকে আমরা দেশ বিভাজনের পর আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি, তারা কিন্তু আমরা এখানেও অনেকে আছি যাদের পূর্বপুরুষ আমরা বাংলাদেশ থেকে এসেছি, তার শিকার কিন্তু আমরা হয়েছি। তারপর 1919 সালে যে খিলাফত আন্দোলন, যে আন্দোলনের সাথে তুর্কিতে যে আন্দোলন চলছিল, যে আন্দোলনের সাথে ভারতবর্ষের কোনো সম্পর্ক ছিল না, সেই আন্দোলনকে কংগ্রেস সমর্থন করা এবং সেই আন্দোলনকে কংগ্রেসের নিজেদের আন্দোলন হিসাবে সেটাকে অ্যাডপ্ট করা, এটাও কিন্তু দেশ বিভাজনের একটা বড় কারণ ছিল। 1929 সালে মতিলাল নেহরু কমিটি যে সুপারিশ করেছিল যে সংসদের সেন্ট্রাল অ্যাসেম্বলিতে মুসলমানদের জন্য 33% সংরক্ষণের সাজেশন, সেই মতিলাল নেহরুর যে কমিটি, সেই কমিটি দিয়েছিল, সেটাও কিন্তু দেশ বিভাজনের বীজকে আরো বেশি ত্বরান্বিত করার মতো একটা কারণ ছিল। এবং তাই এটাকে ঢাক ঢোল পিটিয়ে সমর্থন করেছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। এবং সেটাকে ঢাল করে
1938 সালে মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের মুসলিম লীগের প্রমুখ বক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং তখন থেকেই মুসলিমদের জন্য জোরালো দাবি দাওয়াত তিনি শুরু করেন, যার বিরুদ্ধে না কংগ্রেস কোনো প্রতিক্রিয়া দিয়েছেন, না সেই সময়কার গান্ধী যিনি বলেছিলেন দেশ বিভাজন হবে আমার মৃত শরীরের উপর দিয়ে, কিন্তু বলার পর ওনার প্রতিশ্রুতি রক্ষা না করা, সেটাও কিন্তু আমাদের দেশ বিভাজনের একটা বড় কারণ। 1937 সালে আমরা জানি 37 কিংবা 34 হবে, আমাদের যে বন্দে মাতরম, সেই বন্দে মাতরমের বিরোধিতা করা, মুসলিমদের দ্বারা সেই বন্দে মাতরমের বিরোধিতা করা, কোনটার বিরোধিতা করা? তংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী, এই যে অংশটা, সেই অংশটার বিরোধিতা করে বন্দে মাতরমকে সাম্প্রদায়িক বলা এবং সেটাকে কংগ্রেসের মুসলিম তুষ্টিকরণের নীতির মাধ্যমে সেটাকে সমর্থন করা, সেটাও কিন্তু দেশ বিভাজনের যে অনিবার্য তার একটা বড় কারণ সেখানেও ছিল।